একটা চুক্তি গোটা বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। হাসপাতালগুলোর তথ্য মতে যেটা দাঁড়াচ্ছে সেটা সংখ্যাটা এই মুহূর্তে 560, আর এর জন্য এখন গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ, বিক্ষোভ। বাণিজ্য চুক্তি সম্পর্কে জানতোই না এনসিপি, শুধু তো নিজের কাঁধ বাঁচাচ্ছে তা নয়, গোটা এনসিপি দলের দায় ঝেড়ে নেওয়ার চেষ্টায় সজীব ভুঁইয়া। সবাই দায় ঝেড়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অ্যাকচুয়ালি এই মার্কিন চুক্তিটা কি ছিল, কেন এটাকে নিয়ে এত বিতর্ক হচ্ছে? তারা সেখানকার সিআই এর গোয়েন্দা বাংলাদেশে বসিয়ে তারা সীমান্ত এলাকা থেকে ইনপুটও নিতে পারে। সামনেই বর্ষাকাল, আর তার আগেও হামের প্রাদুর্ভাব কমেনি এখনো বাংলাদেশে। সেখানে প্রতিদিন প্রায় শিশুদের মৃত্যু ঘটছে। বাবা মায়েরা তাদের শিশুদের নিয়ে গিয়ে হাসপাতালের লাইনে দাঁড়িয়ে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। টিকা পাওয়া যাচ্ছে না, আর যে কারণে এই প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হলো কেন বাংলাদেশকে জানেন? শেখ হাসিনা সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেছিলেন যে তিনি হামের টিকার সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছিলেন। যে চুক্তি তিনি করে রেখেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এসে সেই চুক্তি বানচাল করে দেন। সেই চুক্তি তো বানচাল করেনি, পাশাপাশি ভেবে দেখুন 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তার ঠিক 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি এমন একটি ডিল করে বসেছেন যা এই মুহূর্তে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে যে গোটা বাংলাদেশি প্রায় আমেরিকার কাছে লিজ দিয়ে বসে রয়েছেন। দেখুন, এর আগে একটি এপিসোডে আপনাদের আমি দেখিয়েছিলাম কিভাবে চট্টগ্রামকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। যে চুক্তি করে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সরকারে এসে তারেক রহমান সেটাকে বাস্তবায়ন করছে। আমি বলেছিলাম আজ আপনাদের দেখাবো শুধু কি চট্টগ্রাম, শুধু কি একটা পার্বত্য অঞ্চল, একটা বন্দর না, গোটা বাংলাদেশই প্রায় লিজ দিয়ে দিয়েছে, তুলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে একটা চুক্তির মাধ্যমে। আর সেই চুক্তি কখন হয়েছিল? ঠিক তার মেয়াদ ফুরোনোর মাত্র কয়েকদিন আগে। আর এখন এই চুক্তির সঙ্গে মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে বসে থাকা বিশিষ্ট উপদেষ্টারা বলছেন তারা কিছুই জানেন না, সব দোষ ওই নাকি মোহাম্মদ ইউনূসের। আর তিনি এখন এই মুহূর্তে কোথায়? তিনি গা ঢাকা দিয়েছেন প্যারিসে। বুঝতে পারছেন? বিরাট বড় কেলেঙ্কারি, বিরাট বড়। এই বিষয়টা নিয়ে এখন তুলকালাম হচ্ছে বাংলাদেশে। সেই বিষয়টাই আজকে রণক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ইউনূস ইউএস ডিল কন্ট্রোভার্সি, যে একটা চুক্তি গোটা বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দেখুন, বিতর্ক শুরু হতো না, কিন্তু বিতর্ক শুরু হয়েছে এই হামের প্রাদুর্ভাবের পর থেকে। ডেইলি স্টারের হেডলাইনটা পড়ুন, বলছে মিসেলস ডেথ টোল রাইসেস টু 560 উইথ 5 মোর ডেথস ইন 24 আওয়ার্স। প্রায় প্রতিদিন 4 থেকে 5 জন শিশুর মৃত্যু হচ্ছে। কেন? তার কারণ বলছে সরকারি ব্যর্থতা। বলছে উইথ দিস the total number of confirmed missiles deaths has risen to 88, while suspected deaths have reached 472. সরকার বলছে মাত্র 88 জন মারা গেছে, কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য মতে, হাসপাতালগুলোর তথ্য মতে যেটা দাঁড়াচ্ছে সেটা সংখ্যাটা এই মুহূর্তে 560। যখন আপনি এই ভিডিও দেখছেন তখন সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে। আর এর জন্য এখন গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ, বিক্ষোভ, মানববন্ধনের মতন কর্মসূচি। কি কারণে? কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাস্তি, আর যে মার্কিন বাণিজ্য চুক্তি করেছে
সেটাকেও উইথড্র করে নিতে হবে। অতই সহজ। ওটা ডোনাল্ড ট্রাম্প, অতই সহজ। দেখুন, এই নিয়ে এখন রাস্তাঘাটে সবাই নেমে পড়ছেন, সাধারণ মানুষ, জনগণ থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো সংগঠন, তারাও নেমে পড়ছেন। কাদের বিরুদ্ধে? কার বিরুদ্ধে? ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা মণ্ডলীর বিরুদ্ধে। কিন্তু তাদের উপদেষ্টা মণ্ডলীর কি খবর? বলছে কিচেন ক্যাবিনেটে ছিলাম না। বলছে মোহাম্মদ ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট ছিল, সেই কিচেন ক্যাবিনেটই ঠিক করতো যে কার সঙ্গে কি ডিল হবে, কাকে বাংলাদেশের কতটুকু অংশ বিক্রি করে দেওয়া হবে, সেন্ট মার্টিন থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে কতটুকু সার্বভৌমত্ব আমরা বিদেশের হাতে তুলে দিতে পারবো, সেই সমস্ত ডিসিশন নিত একটা কিচেন ক্যাবিনেট। আর সেই কিচেন ক্যাবিনেটে ছিলেন না এনসিপির একজন সেই সময় ক্রীড়া উপদেষ্টা ছিলেন, যিনি সাকিবুল হাসানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার এটা বক্তব্য। বলছে বাণিজ্য চুক্তি সম্পর্কে জানতোই না এনসিপি, শুধু তো নিজের কাঁধ বাঁচাচ্ছে তা নয়, গোটা এনসিপি দলের দায় ঝেড়ে নেওয়ার চেষ্টায় সজীব ভুঁইয়া। তার বক্তব্যটা একটু শোনা যাক। বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার বিষয়টি জাতীয় নাগরিক পার্টি অবগত ছিল না বলে দাবি করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নির্বাচনের 3 দিন আগে চুক্তিটি করা হয়েছে। অনেকে বলেন সব পার্টিকে জানানো হয়েছে। আমি আমার আহ্বায়কের সঙ্গে কথা বলেছি, সবার সঙ্গে কথা বলেছি। এই চুক্তির আগে জাতীয় নাগরিক পার্টির কনসার্ন নেওয়া হয়নি। অথচ বলছে 3 মাস ধরে নাকি এই চুক্তিটা করার আগে 3 মাস ধরে রিভিউ চলেছে। এখনো পর্যন্ত বাংলাদেশবাসী জানতো যে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি সমস্ত সর্বদলকে জানিয়ে করা হয়েছে। এখন মাঠে নেমেছেন এনসিপির মুখপাত্র সজীব ভুঁইয়া। তার বক্তব্য যে আমি কেন, আমি তো ক্যাবিনেটে ছিলাম, মানে আমি তো একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলাম, কিন্তু আমি তো জানতাম না ঠিকই। সঙ্গে আমার দল, মানে আমি আর নাহিদ ইসলামকে, আহ্বায়ক নাহিদ ইসলামকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার দল কি জানতো? বলছে না, দলকেও জানানো হয়নি। এখন বলছে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই স্বীকারোক্তি আসিফ মাহমুদের। সাবেক অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বিএনপির হয়ে কাজ করেছেন বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি নিজের দায়, নিজের দলের দায় সব ঝেড়ে ফেললেন। ঝেড়ে ফেলে একটা অভিযোগের আঙুল তুলে দিলেন কার দিকে? ডক্টর খলিলুর রহমানের দিকে। কি বলছেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করেছে বলে দাবি করে আসিফ মাহমুদ। মানে বুঝতে পারছেন, একদিক দিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে জামাই আদর করে, প্যারিস থেকে জামাই আদর করে নিয়ে আসা হয়েছিল যে আমাদের একটু উদ্ধার করে দিন, দেশের প্রধান হয়ে যান, তারও গা বাঁচানোর চেষ্টা করছেন এই সজীব ভুঁইয়া। এইটা বলে যে আসলে তো বাণিজ্য চুক্তি বিএনপি করেছে। কেন? তার কারণ বলছে আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে। নির্বাচনের 3 দিন আগে বিএনপি তাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আর তারা এখন বলছে এই চুক্তি নিয়ে এখন কিছু করার নেই, এটি আগের সরকার করেছে। কি সুন্দর যুক্তি, বুঝতে পারছেন? যুক্তির মধ্যে দম আছে, কিন্তু আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না ইনি স্রেফ রাজনীতি করছেন। কারণ যে আমলে অভিযোগ, সেই আমলেও তিনি একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন, আর যার বিরুদ্ধে অভিযোগ তাকেও তিনি গা বাঁচানোর চেষ্টা করছেন। সব কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা এই এনসিপি দলের। দেখুন, আরও কিছু বক্তব্য এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে দায় চাপানো নিয়ে। কি বলছে সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন? তার বক্তব্য, ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট ছিল, আমাকে রাখা হয়নি। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আমি সেখানে ছিলাম না। মানে কিচেন ক্যাবিনেটই সিদ্ধান্ত নিয়েছে, আমি ছিলাম না। সবাই একই কথা বলছে। সাবেক উপদেষ্টা ফারিদা আখতার, তার বক্তব্য, বাণিজ্য চুক্তির আওতায় সস্তায় মাংস, পোলট্রি ও প্রাণীজ পণ্য আমদানির তীব্র বিরোধিতা করেছিলাম। শেষ দিন পর্যন্ত এই চুক্তির বিরুদ্ধে লড়েছি, চুক্তি ঠেকাতে পারিনি। যদিও ইনি এই বক্তব্য বলেননি যে আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না। ইনি হয়তো মোহাম্মদ ইউনূসের কিচেন ক্যাবিনেটে থাকলেও থাকতে পারেন, এবং থাকার পরেও তিনি বিরোধিতা করেছিলেন, কিন্তু তার কথায় কোনো গুরুত্ব দেওয়া হয়নি, এটা তার বক্তব্য। আচ্ছা, তৌহিদ হোসেন
এই পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন সেই মুহূর্তে। বলছেন কি, পরে জানতে পারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে 6 জন উপদেষ্টা প্রতি মঙ্গলবার বৈঠক করেন, যাকে কিচেন ক্যাবিনেট বলা হতো। সব সিদ্ধান্ত সেখানে হতো। মার্কিন চুক্তির বিষয়ে আমি বা পররাষ্ট্র মন্ত্রণালয় অবহিত নয়। বাবুন, একটা আন্তর্জাতিক চুক্তি হচ্ছে, আর সেই সময় অন্তর্বর্তী সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সেই উপদেষ্টা, সেই ব্যক্তি মানে একটা মন্ত্রীর সমান, এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যেমন, সেরকম সেই সময় অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু এক ধরনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এই তাহিদ হোসেন। কিন্তু এখন তিনি বলছেন যে 5 সদস্য না 6 সদস্যের একটা উপদেষ্টা মণ্ডলী ছিল, যেটাকে কিচেন ক্যাবিনেট বলা হয়, সেই ক্যাবিনেটে আমি ছিলাম না, তাই আমি এই সমস্ত চুক্তি নিয়ে কিছুই জানি না। অথচ তিনি সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। আচ্ছা, আসিফ নজরুল তিনি কি বলছেন? বলছেন মার্কিন চুক্তি নিয়ে ডক্টর ইউনূস আমাকে ডাকেননি, সবাই দায় ঝেড়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। অ্যাকচুয়ালি এই মার্কিন চুক্তিটা কি ছিল, কেন এটাকে নিয়ে এত বিতর্ক হচ্ছে? দেখুন, বাইলেটারিয়ালস ওআরজি ছেপেছে ইউএস বাংলাদেশ ট্রেড ডিল, চেক কি টার্মস অফ দ্য প্যাক্ট এগ্রিড বিটুইন ট্রাম্পস অ্যান্ড ইউনূস। এই খবরটা ছাপা হয়েছিল 10ই ফেব্রুয়ারি, এই চুক্তি সাইন হওয়ার ঠিক একদিন পর। কি ছিল সেই চুক্তিতে? আমি বাংলায় আপনাদের জন্য সাজিয়েছি। প্রথমেই আসছে ট্যারিফ সংক্রান্ত শর্ত। কি শর্ত? যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ 19% করেছে, যেটা পূর্বে ছিল 20%, মানে বিশাল পরিমাণ কমিয়ে দিয়েছে। আচ্ছা, শূন্য ট্যারিফের শর্ত সাপেক্ষ সুবিধা। যদি আপনি শূন্য ট্যারিফে বাণিজ্য করতে চান, সেক্ষেত্রে অ্যানেক্স 3 উল্লেখিত কিছু পণ্যের জন্য শূন্য ট্যারিফ রয়েছে। সে কি কি পণ্য সেগুলো আপনাদের জানাচ্ছি। টেক্সটাইল ও অ্যাপারেল, বলছে নির্দিষ্ট ভলিউমের পোশাক ও টেক্সটাইল পণ্য শূন্য ট্যারিফে প্রবেশ করানোর যে সুযোগ ছিল, সেই সুযোগেও একটা শর্ত ছিল। কি শর্ত? ইউএস কটন ম্যানমেড ফাইবার ব্যবহারের ওপর নির্ভরশীল। মানে আপনি আমেরিকা থেকে যে তুলো আমদানি করেছেন, সেই তুলো থেকে তৈরি কোনো কাপড়ের ছিট আপনি যদি আমেরিকাকে আবার রপ্তানি করতে যান, তখন আপনার জন্য কোনো রকম ট্যারিফ নেওয়া হবে না, শূন্য ট্যারিফ। বলছে কি, বাংলাদেশের দেওয়া বাজার অ্যাক্সেস, যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বাজারে ব্যাপক অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার। মানে যেখানে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো কোম্পানি এসে যে কোনো মল, শপিং মল থেকে যে কোনো দোকান যা খুশি তাই করতে পারে, পূর্ণ ছাড়। আর শিল্প পণ্য, রাসায়নিক, মেডিকেল ডিভাইস, যন্ত্রপাতি, মোটরযান যন্ত্রাংশ, আইসিটি সরঞ্জাম, জ্বালানি পণ্য ইত্যাদি, এইসব বাংলাদেশের বাজারে যা এগুলো বিক্রি হয় সব মার্কিন যুক্তরাষ্ট্র পাঠাবে। আচ্ছা, কৃষি পণ্য এর মধ্যে রয়েছে যেরকম সোয়া, দুগ্ধজাত পণ্য, গরুর মাংস, মুরগি, বাদাম, ফল ইত্যাদি, এইগুলো এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে, মানে এই চুক্তির আন্ডারে। নন ট্যারিফ বাধা দূরীকরণ, ইউএস স্ট্যান্ডার্ডের যানবাহন গ্রহণ করতে হবে, ইউএস এফডিএ সার্টিফিকেটের ভিত্তিতে ওষুধ ও মেডিকেল ডিভাইস আমদানি সহজীকরণ করতে হবে, ইউএস রিম্যানুফ্যাকচার্ড পণ্যের আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। মানে বুঝতে পারছেন, আমেরিকা ওই ইন্দিরা গান্ধীর আমলে ভারতকে যেভাবে একদম দেউলিয়া বানিয়ে দিয়েছিল, একের পর এক খারাপ খাদ্যদ্রব্য পাঠিয়ে, সেই একই জিনিস আবার বাংলাদেশের সঙ্গে হতে চলেছে। বুঝতে পারলেন না? দেখুন, প্রথমে বলছে যে এফডিএ সার্টিফিকেট থাকলেই হবে, বাংলাদেশের কোনো রকম যাচাইকরণের দরকার নেই। আমরা যে ওষুধ পাঠাচ্ছি, আমরা তো যাচাই করে পাঠাচ্ছি মশাই, ভালো ওষুধ খেয়ে নিন, খারাপ হলেও খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। আর মেডিকেল ডিভাইস এইগুলোও বলছে এফডিআই সার্টিফিকেট থাকলেই হবে, আপনাদের বাংলাদেশের যাচাইকরণের কোনো দরকার নেই। আর কি, রিম্যানুফ্যাকচার্ড, মানে ধরুন একটা জিনিস আপনাদের পাঠিয়েছিল, মানে একটা সহজ উদাহরণ আপনাদের দিচ্ছি, সেই জিনিসটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, হতেই পারে, তারপর আপনারা সেটাকে রিটার্ন করে দিয়েছেন। রিটার্ন করার পরে কি হয়েছে, ওই পণ্যটাই আবার নতুন প্যাকেটে ঢুকিয়ে রিম্যানুফ্যাকচার করে আবার আপনাকে বেচে দিল। ভাবুন, আর সেটাই আপনারা খাবেন। এখানেও পুরো পূর্ণ ছাড় এই চুক্তির আন্ডারে। অন্যান্য গুরুত্বপূর্ণ শর্ত কি, ডেটা ট্রান্সফার, যেরকম সীমান্তের ওপারে মুক্ত ডেটা প্রবাহের অনুমতি এবং ইলেকট্রনিক্স ট্রান্সমিশনে কাস্টমস ডিউটির স্থায়ী মোরাটোরিয়াম।
যা যা মানে বাংলাদেশের ভূখণ্ড থেকে যা যা ইনপুট মার্কিন যুক্তরাষ্ট্র নিতে পারবে, নিয়ে নেবে, বাংলাদেশের কোনো আপত্তি থাকবে না। পরিবেশ ও শ্রম, উচ্চমানের পরিবেশ সুরক্ষা, পরিবেশ আইন কার্যকর, সাবসিডি ও সরকারি উদ্যোগের বিকৃতি দূরীকরণ, বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইপি, এটা একটু ভালো দেখতে পেলাম, আন্তর্জাতিক আইপি চুক্তি অনুসরণ এবং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের ক্ষেত্রে শক্তিশালী বিধান, দুর্নীতি দমন, ব্যাপক অ্যান্টি করাপশন আইন শক্তিশালীকরণ। মানে বুঝতে পারছেন আইন শৃঙ্খলার মধ্যেও কীভাবে আইন শৃঙ্খলা চলবে বাংলাদেশে তারও শর্ত আরোপ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই ডিলের আন্ডারে। আর 5 নম্বরে বাণিজ্য ক্রয় চুক্তি বলছে বোয়িং সহ উল্লেখযোগ্য পরিমাণ অপ্রকাশিত, তবে যেটা বলা হয়েছে নির্দিষ্ট একটা পরিমাণ দেওয়া হয়েছে, সেই পরিমাণ বোয়িং বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতেই হবে। কিন্তু বাংলাদেশ কি করছে, পাকিস্তানের কাছ থেকে JF-17 নিচ্ছে আর চায়নাকে বলছে দেখেছেন আপনাদের বিমানই আমি নিচ্ছি, কোনো অসুবিধা নেই, পাকিস্তানের থেকে নিচ্ছি। আর মোহাম্মদ ইউনূস এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ডিল করে ফেলেছেন। কৃষি পণ্য প্রায় $3.5 বিলিয়ন গম, সয়া, তুলো, ভুট্টা ইত্যাদি কিনতেই হবে। বছরে এই মূল্যের সোয়াবিন, তুলো, ভুট্টা, গম, এই যা যা এখানে রয়েছে, বুঝতে পারছেন, এগুলো আপনাকে কিনতেই হবে। দুগ্ধজাত পণ্য, গরুর মাংস, মুরগি, বাদাম, ফল, এগুলো আমেরিকা থেকেই কিনতে হবে আপনাকে, এবং আপনাকে বেঁধে দেওয়া হয়েছে, একদম অর্থ বেঁধে দেওয়া হয়েছে, এই অর্থের কিনতেই হবে প্রতি বছর। জ্বালানি $15 বিলিয়ন মূল্যের জ্বালানি পণ্য ক্রয় 15 বছরের মেয়াদে, এটাও বাধ্যতামূলক কিনতেই হবে। ভাবুন, আর এখান থেকেই শুরু হয় বিতর্ক। মূল বিতর্কগুলো এবার আপনাদের সামনে তুলে ধরি। বলছে হোয়াই দ্য ট্রেড এগ্রিমেন্ট উইথ দ্য US ইজ প্রবলেমেটিক। কেন প্রবলেমেটিক? তার কারণ ট্যারিফ ছাড়ের অসমতা। বলছে বাংলাদেশ 6710টি US পণ্যে শুল্ক ছাড় দিয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা। বিপরীতে যুক্তরাষ্ট্র মাত্র 1638টিতেই ছাড় দিয়েছে। মানে বুঝতে পারছেন গ্যাপটা, বুঝতে পারছেন? এবার দেখুন 4500টি US পণ্য চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই ডিউটি ফ্রি প্রবেশাধিকার পাবে, এরকম একটা শর্ত আরোপ হয়ে গিয়েছে। স্থানীয় কৃষি ও পণ্যের ওপর চাপ এবং সরকারি রাজস্ব হারের আশঙ্কা, তাই না? সোয়াবিন থেকে শুরু করে দুধ, মাখন, ঘি থেকে শুরু করে ফল, গরুর মাংস, মাছ, ডিম, সবই যদি, গম, চাল, সবই যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনেন, আমদানি করেন, তাহলে আপনার এলাকায় যারা কৃষিকাজ করে তারা কি করবে, কোথায় যাবে তারা? বলছে নন ট্যারিফ বাধা অপসারণ US। আর এই কারণেই জানেন তো, এই জায়গাতে দাঁড়িয়েই ভারত আমেরিকার চুক্তি এখনো ফাইনালাইজড হয়নি। তার কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওই একটা জায়গাতেই স্টিক হয়ে আছেন যে আমরা কোনো রকম এই ভারতের বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেব না, সে যতই ডোনাল্ড ট্রাম্প এসে কান্নাকাটি করুক না কেন। বলছে নন ট্যারিফ বাধা অপসারণ, US FDA সার্টিফিকেট স্বীকৃতি, US স্ট্যান্ডার্ডের যানবাহন গ্রহণ, রিম্যানুফ্যাকচার্ড পণ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার, যেগুলো আমি বললাম প্রবলেমেটিক, সেগুলোই দাবি উঠেছে। আচ্ছা, কৃষি ও বায়োটেক পণ্যে পরীক্ষা নিরীক্ষা শিথিল, GMO পণ্যের লেভেলিং অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন নেই, খাদ্য নিরাপত্তা ও জৈব নিরাপত্তার ঝুঁকি, ওই যে বলছে FDI সার্টিফিকেট দিলেই সব কিছু হয়ে যাবে, বাংলাদেশের কোনো যাচাইকরণের যুক্তি নেই। তার কারণেই বলা হচ্ছে, এই দাবি উঠছে যে খাদ্য নিরাপত্তা ও জৈব নিরাপত্তার ঝুঁকি, আপনাকে যে সারটা দেবে সেই সারটা, যে ফসল আপনি ফলাবেন, সেটা তো শারীরিক দিক থেকে খারাপও হতে পারে, তা সেটা আপনি যাচাই করে নেবেন না, কিন্তু চুক্তি অনুযায়ী আপনি যাচাই করতে পারবেন না। বাধ্যতামূলক আমদানি, 14টি বোয়িং বিমান ক্রয় করতেই হবে। 15 বছরে $15 বিলিয়ন US এনার্জি পণ্য, বিশেষ করে LNG আপনাকে কিনতেই হবে। $3.5 বিলিয়ন কৃষি পণ্য কিনতেই হবে, যেগুলো আমি আপনাদের বললাম। সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানো এবং অন্য দেশ থেকে কমানো, মানে আপনি, বাংলাদেশ কি করছে, চায়না, পাকিস্তানের থেকে কিনছে, কিন্তু আমেরিকা এই চুক্তিতে বলছে তোমরা অন্য কোনো দেশ থেকে কিছু কিনতে পারবে না, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেই সামরিক জিনিস আপনারা কিনে যান। অন্যান্য সমস্যাজনক শর্ত, বলছে US কোম্পানিকে স্থানীয় কোম্পানির সমান সুবিধা, এই যে বললাম এখানে এসে তারা যা খুশি তাই করতে হবে, এমনকি তারা সেখানকার CIA এর গোয়েন্দা বাংলাদেশে বসিয়ে তারা সীমান্ত এলাকা থেকে ইনপুটও নিতে পারে, সেখানে বাংলাদেশ সরকারের কিচ্ছু করার থাকবে না, তার কারণ সাইন হয়ে গেছে ভাই, চুক্তি হয়ে গেছে।
সরকারি সাবসিডি ও সহায়তা সীমিতকরণ। আর কি হবে এর ফলে? এর ফলে কি হবে? যখন আপনি আপনার দেশের কোনো ব্যবসায়ীকে ছাড় দেন, সাবসিডি দেন, সেটা তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনার দেশের টাকার মূল্য বাড়বে। সেই কারণে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এসে আপনার দেশে ব্যবসা করবে এবং তাদেরকে একই সুবিধা দেবেন, তাহলে বুঝতে পারছেন দেশের ব্যবসায়ীদের অবস্থা কি হবে। এমনি এমনি আজ ব্যবসায়ীরা বাংলাদেশ ছেড়ে চলে যায়নি। বলছে ইউএস জাতীয় নিরাপত্তা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা গ্রহণের বাধ্যবাধকতা। তৃতীয় দেশ বিশেষ করে চীন রাশিয়ার সঙ্গে চুক্তি সীমিতকরণ এবং চুক্তি বাতিলের শর্ত, মানে রাশিয়া চীনের সঙ্গে কোনো রকম চুক্তি করা যাবে না এই চুক্তির আন্ডারে, যেটা অত্যন্ত কুরুচিকর এবং এর থেকেই বিতর্ক জন্ম নিয়েছে। বলছে এই যে বাণিজ্য চুক্তি এটাকে বাতিল করতে হবে। এখন দিকে দিকে একটাই রব। আর কেস খেয়ে গেছেন কারা? যারা ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন, এখন তারা কাঁধ থেকে দায় ঝেড়ে দেওয়ার চেষ্টা করছেন এবং বলছেন যত দোষ মোহাম্মদ ইউনূসের, আমাদের কিচ্ছু নয়, আমাদের কোনো দোষ নেই। আর যখন মোহাম্মদ ইউনূসের দিকে সবাই মিলে আঙুল তুলছেন, তিনি প্যারিসে গিয়ে বসে আছেন। বলতে ঢাকা ছেড়ে প্যারিস চলে গেলেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকালে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। কবে? বুধবার সকাল 7:15 টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। ইতিমধ্যে তিনি পৌঁছে গেছেন, সেখানেই তিনি আছেন। আচ্ছা, বিমানবন্দরে তিনি ভিআইপি মর্যাদাও পেয়েছেন। ভাবুন, যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ, তিনি আবার বিমানবন্দরে যখন যান ভিআইপি মর্যাদাও পান বিএনপির আমলে। তাহলে একটা কথা কিন্তু অস্বীকার করলেও আপনি করতে পারবেন না, সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্যটা যে এই বাণিজ্য চুক্তি ঘুরপথে অ্যাকচুয়ালি বিএনপি করিয়েছে। আর এখন যখন সেটা সবার সামনে চলে এসছে, তখন বিএনপি যে মূল কারিগর মোহাম্মদ ইউনূস, ভোটের ঠিক 3 দিন আগে 9 তারিখে এই চুক্তি করেছে, সেই মোহাম্মদ ইউনূসকে আবার প্যারিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। বলছে আপনার কাজ শেষ, আপনি আবার প্যারিসে গিয়ে বসে থাকুন। বুঝতে পারছেন কিভাবে ছেলে খেলা হচ্ছে বাংলাদেশবাসীর সঙ্গে? আর আপনারা বলেন যে আমি ভারত ছেড়ে বাংলাদেশের কথা কেন বলি? তার কারণ একদম ভারত লাগোয়া বাংলাদেশ, তাদের সার্বভৌমত্ব এইভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিকিয়ে যায়, তখন থ্রেটটা ভারতের কাছেও এসে পৌঁছয়, এটা বুঝতে হবে। আর তাই সময় থাকতে চোখ কান নাক খুলে সরকারকে প্রশ্ন করুন, প্রশ্ন করতে শিখুন। না হলে এভাবেই আপনাদের ভুল বুঝিয়ে গোটা দেশটা একদিন বিদেশের হাতে বিক্রি করে দেবে, তখন আর বলার মতনও সময় থাকবে না। আশা করি বোঝাতে পারলাম। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন। রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।